খাগড়াছড়িতে অবরোধ শিথিলের ঘোষণা জম্মু ছাত্র জনতার, চলছে ১৪৪ ধারা। সহিংসতা ছড়াচ্ছে ইউপিডিএফ, বলছে আইএসপিআর। রাজধানীর একটি হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪। নরসিংদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত। রোহিঙ্গাদের জন্য কমছে দাতা সহায়তা, কাল নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন, পরিস্থিতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে বিহিত পূজা, ভক্তদের ভিড়, তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এবং ট্রাইব্যুনালে চলছে জুলাই আগস্ট গণহত্যার ডিজিটাল প্রমাণপত্র উপস্থাপন, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা। শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমেরাত্রী। টানা ৫ দিন পর খাগড়াছড়ি থেকে ঢাকা চট্টগ্রাম রুটে অবরোধ শিথিল করা হয়েছে। সকাল 10:30টার দিকে জম্মু ছাত্র জনতা অবরোধ শিথিলের ঘোষণা দেয়। দুপুর 12টা থেকে অবরোধ শিথিলের এই ঘোষণা কার্যকর বলে জানানো হয়। এদিকে পাহাড়ে শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা অব্যাহত রেখেছে প্রশাসন। এর আগে রোববার দুষ্কৃতিকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত হওয়ার পর জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। অবরোধে থমকে যায় স্বাভাবিক জীবনযাত্রা, বন্ধ হয়ে যায় দূরপাল্লা ও ফোনতোরেন রুটের যান চলাচল। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থান নেয় সেনাবাহিনী ও বিজিবি। এর মধ্যেই পুড়িয়ে দেয়া হয় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। সংঘর্ষে আহত হয় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সহ ১৬ সদস্য। খাগড়াছড়ি ও গুইমারায় সৃষ্ট পরিস্থিতিতে পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠী, রাজনৈতিক দলের নেতা ও জনগণকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা ফেরাতে সেনাবাহিনী সহ সব আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়। গুইমারার বিভিন্ন ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক সহিংসতার বিষয়টি ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ সেনাবাহিনী। বিবৃতিতে স্কুল ছাত্রী ধর্ষণে অভিযুক্ত সয়নশীলকে গ্রেপ্তার করার পরেও ইউপিডিএফ ও এর অঙ্গ সংগঠন পাহাড়ে সাম্প্রদায়িক সহিংসতা চালিয়ে যাওয়ার বিস্তারিত তুলে ধরা হয়। পাহাড়ে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও সংঘর্ষ ঘিরে এখনও থমথমে খাগড়াছড়ি। সকাল থেকে অবরোধ কিছুটা শিথিল করা হয়েছে, তবে জারি আছে ১৪৪ ধারা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হোসেন জিয়াদ। জিয়াদ, পাহাড়ে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও সংঘর্ষ ঘিরে নিশ্চয়ই এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়িতে। আপনার কাছে জানতে চাই, আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং জনমনে আতঙ্ক এখনও বিরাজ করছে কিনা? রাত্রি মূলত স্বস্তির খবর দিয়েই শুরু করতে চাই। এর আগে কিছুক্ষণ আগেই মূলত অবরোধ শিথিল করেছে বিশেষ ঢাকা থেকে যে খাগড়াছড়ি এবং খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে যে দুটি সড়ক রয়েছে সেই সড়কে শিথিল করেছে জম্মু ছাত্র জনতা। তার কারণ হিসাবে তারা বলছিলেন যে অনেকে হতাহত হয়েছে এবং মরদেহের সৎকারের ব্যাপার আছে, যে ৩ জন মারা গেছে তাদেরকে আনা নেয়া করতে হচ্ছে। সব মিলিয়ে তারা অবরোধ অনির্দিষ্ট। পাশাপাশি আপনি জানেন যে গত ২৩ সেপ্টেম্বর মূলত দীঘিনালায় যেই ছাত্রীটি ধর্ষণের শিকার হয় তিনি মারমা জনগোষ্ঠীর, এবং মারমাদের দুটি সংগঠন রয়েছে পাহাড়ে, সেই দুটি সংগঠনও মূলত অবরোধ প্রত্যাহার বা এই ধরনের চলমান যে সংঘাত সেটি মূলত প্রত্যাহার তারা চেয়েছেন, এবং একই সাথে যেই ছাত্রী ধর্ষণ হয়েছে তার সাথে যারা জড়িত তাদের বিচারও একই সাথে দাবি করেছেন। তবে চলমান সংঘাতের অবসান তারা দাবি করেন। এই দুটি কারণেই মূলত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা মূল বাস স্ট্যান্ড আছে সেখানে
যেসব মানুষজন গত 2-3 দিন ধরে আটকা পড়েছিলেন, এখন তারা মূলত বাস স্ট্যান্ডগুলোতে এসেছেন। লম্বা লাইন আমরা সেখানে দেখেছি এবং তারা লাইন ধরে টিকিট কাটছেন সেখানে। তো যেটি পরিস্থিতি স্বাভাবিকভাবে একেবারে থমথমে পরিস্থিতি। আমার পেছনে যে সড়কটি দেখছেন সেই সড়কটি ধরেই মানিকছড়ি হয়ে চট্টগ্রাম আসা যাওয়া করা হয়। যানবাহন শূন্য, আপনি দেখতে পাচ্ছেন এই সড়কটি যানবাহন শূন্য এবং একই অবস্থা পুরো খাগড়াছড়ি জুড়ে। কারণ এই ধরনের একটি পাহাড়ি বাঙালি যদি সংঘাতে জড়ায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে শুধু খাগড়াছড়ি জেলা নয়, সেটি পুরো পার্বত্য জেলায় আসলে প্রভাব পড়ে এবং যে কোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করেন। আজ পুড়িয়ে দেওয়া হয়েছে দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে থেকে বাঙালি যারা রয়েছেন অধিবাসী তারা কিন্তু সেখানে পাড়াগুলো ছেড়ে তাদের আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিয়েছেন। আবার যারা পাহাড়ি রয়েছেন তারাও কিন্তু সতর্ক অবস্থানে পুরো পাহাড় পরিস্থিতিতে সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে। আজকে সকালে খাগড়াছড়ি সদরে খুব একটা পিকেটিং হয় নাই, অন্যান্য উপজেলায় কিন্তু কিছুটা সকাল থেকে পিকেটিং হয়েছে। তো পরিস্থিতি আশা করা যাচ্ছে যে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে রাত্রি। পাহাড়ে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও সংঘর্ষ ঘিরে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়িতে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হোসেন জিয়াদ। রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় রাতেই মামলা দায়ের করেন ভুক্তভোগী। যদিও অভিযুক্তদের দাবি চাঁদা নয়, সমস্যা সমাধানের উদ্দেশ্যেই তারা হাসপাতালের মালিক আফরোজা শিল্পীর সাথে যোগাযোগ করেন। বাকিটা জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। আচ্ছা ভাই, এখন টাকা তো 20,000-এর মতো ম্যানেজ হয়েছে, এখন এটা দিলে হবে? না 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 না, বাচ্চার বাবা আমার এখানে আছে। ভাই আপনি একটু ম্যানেজ করেন ভাই। মুঠোফোনের বিপরীত প্রান্তের ব্যক্তির নাম আব্দুর রহমান মানিক, যিনি নিজেকে সাবেক সমন্বয়ক ও এনসিপি নেতা পরিচয় দেন। আপনি অলরেডি এটার সাথে একবার জড়ায় আপনার মোটামুটি নিউজ সবই হয়েছে। রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় এই মানিক, রাব্বি সহ 4 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় রাতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী, যেখানে উল্লেখ করা হয় সেফ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক আফরোজা শিল্পীর কাছে 3 লাখ টাকা চাঁদা দাবি করেন এবং 2 ধাপে 2,20,000 টাকা আদায় করা হয়। তাহলে আমি কিভাবে মানুষ ব্যবসা করব? এই সরকারের কাছে আমাদের জোর অনুরোধ, আমরা যারা ব্যবসা করি তারা যেন এইরকম ভয়ঙ্করের মধ্যে না থাকে। আগে নিয়েছে 1,20,000 আমার ছেলের ওখান থেকে, পরে নিয়েছে 1 লক্ষ। আজকে ওনারাই ফোন দিয়ে বলছে আমারে যা হ্যাঁ রেকর্ড আছে, রেকর্ড আছে। আপনাকে এনসিপি পরিচয় দিয়েছে? হ্যাঁ। যদিও অভিযুক্তদের দাবি চাঁদা নয়, সমস্যা সমাধানের উদ্দেশ্যেই তারা আফরোজা শিল্পীর সাথে যোগাযোগ করেন। এই লোক দুটো আসছে না, ওরা আবার আমার পরিচিত। এই বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তিনি বক্তব্য দিতে রাজি হননি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। নরসিংদীর আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 1 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 10 জন। সোমবার সকাল 8:30টার দিকে আলোকবালিতে এই ঘটনা ঘটে। নিহত সাদেক মিয়া আলোকবালি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। স্থানীয়রা জানায়, গত কয়েক সপ্তাহ ধরেই দুর্গম চরাঞ্চল আলোকবালিতে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে ঘিরে কাইয়ুম গ্রুপ এবং শাহ আলম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে সোমবার সকালে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলে নিহত হয় সাদেক মিয়া। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
নৌকা থেকে নামছি রাস্তায় উঠছি পরে বেরি বাঁধাছে উপরে উঠছি পরে হারা মানে বাড়ির পিছন থেকে এক এক জায়গা থেকে গুলি করছে পরে যেমন একজন মারা গেছে আর মোটামুটি 10-12 জন ঢাকা নিতে হয়েছে। রাজধানী সহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা পূজা মণ্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা অর্চনার মাধ্যমে উদযাপন করেছেন। মহাসপ্তমীর দিনে সকাল থেকে দুর্গা ভক্তরা দেবীর আরাধনায় পূজা মণ্ডপগুলোতে ভিড় জমায়। নবপত্রিকা স্নান, চক্ষুদান আর ষোড়শ উপাচার দিয়ে মহাসপ্তমীর পূজার পর ভক্তদের দেয়া হয় অঞ্জলি। শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমীর দিন নিয়ে দেখুন তানজিলা খান মিমের প্রতিবেদন। দর্শক, আমরা এই মুহূর্তে প্রতিবেদনটি দেখাতে পারছি না, আমরা নিশ্চয়ই পরে আপনাদের প্রতিবেদনটি উপস্থাপন করব। আমরা একটু যুক্ত হতে চাই আমাদের সহকর্মীদের সঙ্গে মহাসপ্তমী নিয়ে বিস্তারিত জানার জন্য। ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হয়েছেন তানজিলা খান মিম, রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম এবং বগুড়ার থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। আমরা শুরুতেই যেতে চাই তানজিলা খান মিমের কাছে। মিম, আপনার কাছে জানতে চাই, সপ্তমীতে মণ্ডপে ভক্ত ও পুণ্যার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি কানায় কানায় পুরো পূর্ণ হয়ে গেছে পুরো ঢাকেশ্বরী জাতীয় মন্দির। ভক্তরা এসেছেন এবং কিছুক্ষণ আগেই তারা অঞ্জলি দিলেন। আর সপ্তমীর যে আনুষ্ঠানিকতা ছিল শুরুতেই সকালে কল্পরম্ভ এবং বিহিত পূজা এবং তাছাড়াও নবপত্রিকা স্নান, নবপত্রিকা স্থাপন এবং চক্ষুদান দেবীর, সেই সব কিছুই কিন্তু কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়ে গেছে। নবপত্রিকা স্থাপন এবং নবপত্রিকা স্নান সেগুলো শুরুতে হয়ে তারপর চক্ষুদান হয় এবং চক্ষুদানের পর কিন্তু এই যে কল্পারম্ভ এবং বিহিত পূজা সেটি শেষ হয়েছে। যখন চক্ষুদান হয়েছে তখন পুরো পর্দা দিয়ে দেবীকে ঢেকে দেওয়া হয়েছে এবং পুরোহিত সেই চক্ষুদানটি করেছেন এবং এরপরে কিন্তু পূজা শেষ হওয়ার পরে ভক্তরা অঞ্জলি দিয়েছেন। তার বাইরে গিয়ে যদি একটু বলি যে এই যে নবপত্রিকা স্থাপন করা হয়েছে আজ, এই নবপত্রিকার মানেই হচ্ছে দেবীর 9টি রূপের প্রতীককে সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা বিশ্বাস করেন এবং সেই বিশ্বাস থেকে তারা পুজো করেন। এর পাশাপাশি দেবী দুর্গা তো গতকালই এসেছেন, দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমন্ত্রণের পর থেকে আজ সকাল থেকেই কিন্তু শারদীয় দুর্গোৎসবের যে আনন্দ আয়োজন সেটি কিন্তু চলছে এবং সেই আনন্দ আয়োজনে কিন্তু সামিল হতে সনাতন ধর্মাবলম্বীরা এখানে একে একে উপস্থিত হচ্ছেন এবং তারা বলছেন যে আসলে দুর্গাপূজার যে আনুষ্ঠানিক কিংবা আয়োজন সেটি আজকের মধ্য থেকে শুরু হয়ে গিয়েছে। মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরি, দেবী দর্শন, তারপর হচ্ছে একে অপরের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় এবং সেই সাথে এই যে পূজায় অংশগ্রহণ, সব কিছু মিলেই তাদের আসলে এই পূজার আনন্দ। তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করবেন এই যে সময়টা, যে অস্থিরতা যত রয়েছে, তাদের যত বিপদ রয়েছে সামনের দিনগুলোতে, সব যেন তিনি কাটিয়ে ওঠার শক্তি, মনোবল সবটাই দেন এবং একই সঙ্গে সব যেন বাধা বিঘ্নতা তিনি দূর করে দেন, তেমনটা কিন্তু প্রার্থনা করবেন। সেই সঙ্গে দেশের শান্তি, মানুষের সকলের শান্তি, পুরো বহির্বিশ্বের শান্তির জন্য তো বরাবরের মতো প্রার্থনা করবেনই এবং তারা বলছেন পুরো বছরটি তারা অপেক্ষা করেন। এই 4টি দিন চোখের পলকে একদম শেষ হয়ে যায়, একটু কষ্ট থাকে ঠিকই, তবে এই 4টি দিন তারা একদম মন ভরে দেবীর কাছে প্রার্থনা করতে চান, দেবীর কাছ থেকে আশীর্বাদ নিতে চান, সেই সঙ্গে আনন্দ করতে চান। রাত্রি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ এবং সকালের যা যা ধর্মীয় আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো কিন্তু ইতোমধ্যেই এই ঢাকেশ্বরী মন্দিরে শেষ হয়েছে। ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত ছিলেন তানজিলা খান মিম, জানাচ্ছিলেন সেখানকার আনুষ্ঠানিকতার খবর। এবার একটু ঢাকার বাইরে যেতে চাই মাসুদের কাছে। মাসুদ, কুমিল্লায় এখন কি চলছে? মহাসপ্তমী ঘিরে আচার অনুষ্ঠান কি চলছে জানাবেন আমাদের।
কুমিল্লায় এখন হচ্ছে যে অঞ্জলি চলছে সপ্তমী তিথির শুরু থেকে সকাল থেকে মূলত হচ্ছে যে উলু উলু ধ্বনি থেকে শুরু করে মা দেবীকে বিভিন্নভাবে তারা স্মরণ করেছিলেন, বিশেষ করে ফুল ফল থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র দিয়ে তাকে আপ্যায়ন করেছিলেন। আমি রয়েছি কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড়। এই নানুয়া দিঘির পাড়ে মূলত হচ্ছে যে অস্থায়ী মণ্ডপটি, এই মণ্ডপটি কিন্তু দীর্ঘ ঐতিহ্যবাহী একটি মণ্ডপ। এই মণ্ডপের যে বক্তগুলো রয়েছে আমরা দেখেছি যে সকাল থেকে আসলে সপ্তমী তিথির সকাল থেকে আসলে ভক্তকুলের ভিড় রয়েছে। তৃতীয়বারের মতো এখানে আসলে অঞ্জলি চলছে। সকাল 11টার পর থেকে কিন্তু অঞ্জলির দেওয়া শুরু করেছিলেন ভক্তকুল। আমরা দেখেছি আসলে যে এই যে পূজা উপলক্ষে ভক্তকুলের যে আগ্রহ সেটা কিন্তু অতীতের চেয়ে তারা বলছেন যে এবার একটু বেশি। একই সঙ্গে পাড়া মহল্লা যে সকল আয়োজন তারা করেছিলেন সেই আয়োজনও কিন্তু একেবারে সুষ্ঠু এবং সুন্দরভাবে চলছে। তারা বলছেন যে আসলে ডাকডোল পিটিয়ে একই সঙ্গে বিভিন্নভাবে সাজিয়েছেন প্রতিটি পূজা মণ্ডপ এবং মন্দিরকে আলোকসজ্জার কারণে। আমরা দেখেছি যে কুমিল্লা নগরী এবং গ্রাম থেকে শহরের প্রত্যেকটি পাড়া মহল্লায় এক ধরনের উৎসব এবং আনন্দঘন পরিবেশে মূলত এবারের পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকালকে আনুষ্ঠানিকতা শুরু হলো, আজকে দ্বিতীয় দিন, ষষ্ঠীর শেষে আজকে এই সপ্তমীর পূজা চলছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে আসলে মণ্ডপ এবং মন্দিরে ভক্তকুল তারা আসছেন মা দেবীর প্রতি যে ভালোবাসা এবং তার যে সেই সম্মানটুকু জানানোর জন্য। তারা বলছেন যে এই যে পূজার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কীভাবে চলবে এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য মূলত হচ্ছে মা দুর্গার প্রতি তারা প্রার্থনা করছেন। তো রাত্রে ছিল কুমিল্লা থেকে। কুমিল্লার খবর শুনছিলাম, এবার একটু বগুড়ায় যেতে চাই। রাজীব, আপনার কাছে জানতে চাই সপ্তমীর আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে সেগুলো কি চলছে কিনা এই মুহূর্তে, এবং দেবীর অঞ্জলি দেয়া হয়েছে কিনা, এবং একই সাথে ভক্ত বা পুণ্যার্থীদের ভিড় কি কিছুটা এখন বেড়েছে কিনা? রাত্রি সকাল থেকেই সপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সকালে নবপত্রিকা স্নানের মধ্য দিয়েই এই আনুষ্ঠানিকতা শুরু হয় এবং মহাসপ্তমীর যে পূজা সেই পূজা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং যে প্রসাদ বিতরণের যে কাজ সেটিও কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এবং শুধুমাত্র পূজা অর্চনায় নয়, এই সময়গুলোতে মন্দির মণ্ডপগুলোতে বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতাই থাকে। আমরা বিভিন্ন মন্দিরে বাচ্চাদের খেলাধুলা এবং বিভিন্ন রকমের আয়োজনও দেখেছি। সেই সাথে এই যে বগুড়ার যে 685টি মন্দিরে আজকে গতকাল থেকে দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। গতকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হয় এবং আজ সকাল থেকে সপ্তমীর নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় যে অনুষ্ঠান দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলছে। এবং আমরা দেখেছি শহরগুলোতে যে মন্দিরগুলো রয়েছে সেগুলোতে খুব বেশি দোকান বা মেলা গড়ে ওঠেনি, তবে গ্রামাঞ্চলের যে মন্দির মণ্ডপগুলো রয়েছে সেগুলোতে মেলা গড়ে উঠেছে। একেবারে সর্বজনীন উৎসব যে সেটির জন্যই আসলে মেলার ব্যবস্থা করা হয়েছে এবং মেলাগুলোতে মাটির বিভিন্ন রকম তৈজসপত্র, নাগরদোলা এবং বিভিন্ন রকম খাবারের পাশাপাশি কিন্তু এই পূজা ঘিরে যে মিষ্টান্নগুলো তৈরি করা হয়ে থাকে সেই মিষ্টান্নগুলো আমরা সেই মেলাগুলোতে দেখতে পাচ্ছি, যেমন নাড়ু, মোয়া সহ বিভিন্ন রকমের খাবার সেই মেলাগুলোতে পাওয়া যাচ্ছে। এবং আমরা আরও দেখেছি যে এই যে মালতীনগর বারোয়ারি দুর্গা মন্দির, এই মন্দিরটি আসলে 100 বছর, প্রায় শতবর্ষী একটি মন্দির। 1334 খ্রিস্টাব্দে আসলে এটি মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং এটি তার 97তম অধিবেশন চলছে। আর মন্দিরগুলো ঘিরে যে নিরাপত্তার বিষয় সেটি একটু জানিয়ে রাখি যে প্রত্যেকটি মন্দিরে, বগুড়ার যে 685টি মন্দির, এই মন্দিরগুলোতে সবগুলো মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এবং জেলা পুলিশ, জেলা প্রশাসন সহ বিভিন্ন যে আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীরা রয়েছেন তারা সবাই সনাতন ধর্মাবলম্বীদের যে বিভিন্ন সংগঠন রয়েছে তাদের নেতা এবং পূজা উদযাপন কমিটির সাথে তারা দফায় দফায় বৈঠক করেছে এবং দুর্গা পূজার এই সময়টিতে নিরাপত্তা জোরদারের সব রকমের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, র্যাব এবং আনসার এবং সেনাবাহিনীও রয়েছে এই পূজা মণ্ডপগুলো ঘিরে, তারা নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এই ছিল আমার কাছে বগুড়া থেকে দুর্গাপূজার সবশেষ খবর। রাত্রি মহাসপ্তমীর সবশেষ খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।
ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। সেখানে আছেন মিয়া আমিরুল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিরুল, বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে? ব্রিটিশ হাই কমিশনার ব্রিফিংয়ে কি জানিয়েছেন? রাত্রি আমরা ব্রিটিশ হাই কমিশনের কথা একটু আগেই শুনছিলাম। তিনি বিশেষ করে যে 3টি বিষয় গুরুত্ব আরোপ করেছে সেটি হচ্ছে নির্বাচনে যারা পোলিং এজেন্টের দায়িত্বে থাকবেন তাদের যে বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা থেকে শুরু করে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থাপনা, তিনি সেই বিষয়টি ব্রিফিংয়ে উল্লেখ করেছেন। সেই সাথে ভোটার এডুকেশন সহ তিনি কিন্তু অন্যান্য যে বিষয়গুলো থাকে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, তিনি সেই বিষয়গুলো করবেন বলে তিনি জানিয়েছেন। এবং আমরা যেমনটি দেখেছি যে বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ হাই কমিশন যে সারাহ কুক, তিনি এর আগেও কিন্তু জামায়াত ইসলামের সাথে দেখা করেছিলেন এবং বিএনপির প্রতিনিধি দলের সাথে দেখা করেছিলেন। হয়তোবা যেহেতু নির্বাচন প্রায় ঘনিয়ে আসছে, সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক পরবর্তীতে তাদের ভাবনার জায়গাগুলো কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তিনি সেই বিষয়গুলো প্রধান নির্বাচন কমিশনারের সাথে হয়তোবা বলেছেন। আমাদেরকে কিন্তু ব্রিফিং পরবর্তী ব্রিফিংয়ে কিন্তু সেই বিষয়গুলো জানিয়েছেন। এর পাশাপাশি যদি আপনাকে আরেকটু জানাতে চাই, আজকের যে কমিশনের সূচি রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের, কিছুক্ষণের মধ্যেই ইইউ প্রতিনিধি দল তারাও কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করবেন। এবং সেই সাথে আপনাকে যদি আমি মোটা দাগে বলি যে মূলত যে বিষয়টি এখন হয়েছে যে নির্বাচনে যেহেতু বিদেশি পর্যায়ে যে পর্যবেক্ষক যারা থাকে তাদের এখন পর্যন্ত গণবিজ্ঞপ্তি দেয়নি নির্বাচন কমিশন, সেটি কিছুদিনের মধ্যেই দিবে। তো সেইটি সামনে রেখে বলা চলে বিদেশি যে সংস্থাগুলো রয়েছে, দেশগুলো রয়েছে, তাদের কিন্তু পদচারণা বেড়েছে নির্বাচন কমিশনে। এর পাশাপাশি আমরা আজকে সকালে যে 2টি বিষয় নিশ্চিত হয়েছে, আপনি যেটা থাকবেন, গতকালই মূলত নির্বাচন কমিশনের সাথে সংলাপ শুরু হয়েছে অংশীজনদের সাথে। সেটি গতকাল ছিল মূলত শিক্ষাবিদদের সাথে সংলাপ, কিন্তু পরবর্তীতে আগামী মাসের 6 এবং 7 তারিখে কিন্তু গণমাধ্যম কর্মী এবং নারী সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ হবে। আমরা এই মুহূর্তে যেটি লক্ষ্য করছি, ইউ প্রতিনিধি দল এসেছেন। আমরা আপনাকে পরবর্তী সংবাদে বিস্তারিত জানাবো। রাত্রি, প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। এবার জাতিসংঘ সম্মেলন প্রসঙ্গ। বাংলাদেশ সরকার ও জাতিসংঘের উদ্যোগে কাল নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন, যেখানে জাতিসংঘের সদস্যভুক্ত শতাধিক দেশের প্রতিনিধির পাশাপাশি অংশ নেবেন বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ক দাতা সংস্থা সহ শরণার্থী বিষয়ক সংস্থার প্রধানরা, যেখানে বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। বাংলাদেশ স্বাধীনের পর থেকে কয়েক দফায় মিয়ানমারের জান্তা সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে কক্সবাজারে অনুপ্রবেশ করেছে সেখানকার নিপীড়িত মানুষ। সবশেষ 2017 সালে স্রোতের মতো লাখ লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেয়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য বলছে বাংলাদেশে এখন প্রায় 15 লাখ রোহিঙ্গা বসবাস করছে, যার বেশিরভাগই 2017 সালে এসেছিল রাখাইন রাজ্য থেকে। বাংলাদেশের কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গাদের পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করতে হচ্ছে সরকারকে, যা বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় করা হয়। তবে সম্প্রতি আন্তর্জাতিক দাতা সংস্থার টাকা ছাড়ে কিছুটা উদাসীন মনোভাবের শঙ্কায় বাংলাদেশ। একই সাথে এখন পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো কার্যকর উদ্যোগ না নেয় দিন দিন ঝুঁকি বাড়ছে বাংলাদেশের। এ অবস্থায় গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের জন্য সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তারই ধারাবাহিকতায় এবছর আগস্টে কক্সবাজারে একটি প্রস্তুতিমূলক সম্মেলন আয়োজন করে অন্তর্বর্তী সরকার। কূটনীতিক ও দেশের শীর্ষ রাজনীতিবিদদের অংশগ্রহণে সেই সম্মেলন থেকে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের সিদ্ধান্ত হয়। রোহিঙ্গা guests to return their own home in their own environment. অন্তর্বর্তী সরকার বলছে 30 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের বৈঠক থেকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন, মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা বৃদ্ধি এবং শরণার্থী শিবিরের নিরাপত্তা বিষয়টি গুরুত্ব পাবে। জাতিসংঘ অধিভুক্ত শতাধিক দেশের প্রতিনিধিদের সামনে রোহিঙ্গাদের নিয়ে বিশ্ব সম্প্রদায়ের জন্য চলমান সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করতে পথ নির্দেশিকা চাইবেন ডক্টর ইউনূস। এই পুরো ফোকাসটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার ইন্টারন্যাশনাল
ডিপ্লোম্যাটিক এফার্টসের একটা ফোর ফ্রন্টে আনা, এটা যাতে আবার মানুষ পুরো ইন্টারন্যাশনাল প্রেস, ইন্টারন্যাশনাল অ্যাক্টরসরা জন্য এটাকে সিরিয়াসলি ভাবে। রোহিঙ্গা সম্মেলনে অংশ নেবেন বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারাও, যেখানে তারাও বিশ্ব সম্প্রদায় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন। তবে সম্মেলনে চীন ও মায়ানমার সরকারের প্রতিনিধি থাকবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি প্রেস সচিব। তারা তো নিউ ইয়র্কে আসতে পারছেন না, তাদের কথাটা যাতে নিউ ইয়র্কে আসে, তারা যা যা বক্তব্য দিয়েছেন ওইটা 24-25 তারিখে সেটা পুরোটা লিপিবদ্ধ করে এখানে নিয়ে আসা হচ্ছে। তিনি জানান, ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া সহ দেশে দেশে নানা অস্থিরতার কারণে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু অনেকটাই আড়ালে চলে গেছে। জাতিসংঘের এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় পুনরায় রোহিঙ্গা ইস্যুতে ওয়াকিবহাল হবে বলেও মনে করে বাংলাদেশ। আমরা আশা করছি যে বিশ্বের শতাধিক দেশ এটায় জয়েন করবেন এবং বড় বড় যারা সুপার পাওয়ার আছে তারা সবাই থাকবেন, ইন্টারন্যাশনাল এইড এজেন্সিগুলো থাকবেন, ইউএনের এজেন্সিগুলো থাকবেন, সবাই মিলে আমরা আবার রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনাল অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারব। মূলত উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে রোহিঙ্গার সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের দিকে নজর দেওয়ার আহ্বান জানাবেন ডক্টর মুহাম্মদ ইউনুস। এর পাশাপাশি পুরো বিশ্বে বাস্তুচ্যুত জনসংখ্যার সংখ্যা কিভাবে সুন্দর কোটায় নামিয়ে আনা যায় তারও একটি দিক নির্দেশনা থাকবে তার বক্তব্যে। তবে যাদের জন্য এই আয়োজন, সেই রোহিঙ্গা প্রতিনিধি যদি এই সম্মেলনে সশরীরে উপস্থিত না থাকে, তাহলে এটি কতটা ফলপ্রসূ হবে সে প্রশ্ন থেকেই যাবে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ, নিউ ইয়র্ক। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্তকারী কর্মকর্তা। এদিন রংপুরে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণও রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন রাব্বি হোসেন। রাব্বি, আজ কি কি ডিজিটাল প্রমাণ উপস্থাপন করছে প্রসিকিউশন, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজকে এই মামলারই মূল যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে মূলত তিনি এই যে জুলাই আগস্ট জুড়ে কতজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে এবং পাশাপাশি কতজনকে আহত করা হয়েছে, জুলাই যোদ্ধা রয়েছে তাদের যে তালিকা রয়েছে, বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছিল সেই বিষয়গুলো তিনি আজকের তার জবানবন্দিতে তিনি ইতিমধ্যে তুলে ধরা শুরু করেছেন। এবং তিনি যে এই যে জুলাই আগস্ট জুড়ে জুলাই 5 আগস্টের পরে যখন নতুন করে গ্যাজেট প্রকাশ করা হয় যে কতজন শিক্ষার্থী আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, কতজন জুলাই যোদ্ধা রয়েছে, নাম সম্বলিত যে গ্যাজেট রয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং আমরা আজকে জানতে পেরেছি তিনি কিছু ভিডিও যেই প্রদর্শনী সেটিও আজকে ট্রাইব্যুনালে প্রদর্শন করতে পারেন। অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে গতকালকে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণে তিনি প্রায় 17টি ভিডিও ফুটেজ ট্রাইব্যুনালকে দেখান। সেখানে জুলাই আগস্টের নির্মম যেই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, হেলিকপ্টার থেকে গুলি, পাশাপাশি নির্বিচারে ছাত্র জনতাকে হত্যার ভিডিও সম্বলিত তথ্যচিত্র তিনি আদালতের বা ট্রাইব্যুনালে তিনি দেখিয়েছেন। পাশাপাশি আজকে ট্রাইব্যুনাল 2-এ রংপুরের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 8ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে মূলত 2 জন সাক্ষী দিচ্ছেন। আবু সাইদের 2 জন সহপাঠী রয়েছেন, পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি সমন্বয়কে দায়িত্ব পালন করেছিলেন তাদের মধ্য থেকে 2 জন আজকে সাক্ষ্য দিচ্ছেন। তাদের প্রথম সাক্ষ্যটি আসলে উঠে এসেছে যে আন্দোলনের সময় যখন আবু সাইদকে গুলি করা হয়, তো গুলি করার আগে তারা আবু সাইদকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। গুলির পর তাদের আবু সাইদকে হাসপাতালে নেওয়া পর্যন্ত তারা সহযোগিতা করেছেন এবং কিভাবে এই আবু সাইদকে গুলি করা হয়েছিল সে বর্ণনা তারা তুলে ধরেছেন আবু সাইদ হত্যা মামলার যিনি আজকে যারা সাক্ষ্য দিচ্ছেন। পাশাপাশি আরও একটি তথ্য যদি দিয়ে রাখি, জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি অভিযোগ দাখিল করেছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম গত 25 সেপ্টেম্বর। মূলত আজকে তাকে সেই মামলায় অর্থাৎ পৃথক 8টি অভিযোগে, মানবতা বিরোধী অভিযোগের 8টি পৃথক অপরাধে এই হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তার বিরুদ্ধে এই মামলার যে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী 14 অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রাখা হয়েছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে, যে জুলাই আগস্ট জুড়ে তিনি নানা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, আন্দোলন দমনে উস্কানি দিয়েছেন, পাশাপাশি তিনি ছাত্রদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে বিভিন্ন গণমাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন, এই বিষয়গুলো তার অভিযোগে রাখা হয়েছে। পাশাপাশি কুষ্টিয়াতে 6 জনকে হত্যার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে এবং তার যে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী 14 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 এবং সারা দেশে ইলিশের প্রাপ্যতা, মূল্য ও সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। প্রজনন মৌসুমে 19 আশ্বিন থেকে 9 কার্তিক 1432 অর্থাৎ ইংরেজিতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর। আমি আবারও বলছি, 19 আশ্বিন থেকে 9 কার্তিক 1432 অথবা ইংরেজিতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর 22 দিন পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আশ্বিনী পূর্ণিমার পূর্বের 4 দিন এবং অমাবস্যার পরের 3 দিনকে অন্তর্ভুক্ত করে মোট 22 দিন এই অভিযান চলবে। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান, বিএফআরআই এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা, বিশেষ করে মৎস্যজীবীদের মতামত অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আমরা কয়েকদিন আগে তাদের সাথে মিটিং করেছে এবং এটা নির্ধারণ করেছে। প্রজনন মৌসুমের পূর্ণিমা ও অমাবস্যা উভয় সময়ই ডিম পাড়ার জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় 2টি পর্যায়ে অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ প্রজনন নিশ্চিত করা হয়েছে। এই যে আশ্বিনের 19 তারিখ থেকে কার্তিক পর্যন্ত, এর মধ্যে পূর্ণিমা এবং অমাবস্যা দুটাই পাবো। কাজেই কেউ দয়া করে অক্টোবরের তারিখ নিয়ে তর্ক করবেন না। ইলিশ তারিখ, ক্যালেন্ডার তারিখ দিয়ে মেনে চলে না, চাঁদের অমাবস্যার পূর্ণিমা এবং সেটা আশ্বিনের পূর্ণিমা হতে হবে। প্রজনন মৌসুমের এই কর্মসূচি মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 নামে পরিচিত। এই সময় নদীতে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি, মজুদ ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 এবং সারা দেশে ইলিশের প্রাপ্যতা, মূল্য ও সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 3 যুগ পর হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। পাহাড় বেষ্টিত এই ক্যাম্পাসে নেই নিরাপত্তা বেষ্টনী। এতে গ্রামবাসী সহ বহিরাগতদের অবাধ যাতায়াতে চাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থী ও শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দপ্তর থাকলেও ঢাল নেই, তলোয়ার নেই অবস্থা। তাই নির্বাচন নির্বিঘ্ন করতে সেনা মোতায়েনের দাবি। শোয়েব রহমান জানাচ্ছেন বাকিটা। স্থানীয় গ্রামবাসীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ব্যাপকতা এবং হতাহতের সংখ্যা মিলিয়ে এমন পরিস্থিতি 60 বছর বয়সী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম। সামনে আরও একটি বড় আয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রায় 36 বছর পর 12 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। পাহাড় বেষ্টিত এ বিশ্ববিদ্যালয়ের বহু জায়গায় নেই সীমানা প্রাচীর, অনেক প্রবেশ পথও অরক্ষিত। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দপ্তর নামে একটি স্বতন্ত্র দপ্তর থাকলেও শিক্ষার্থীরা এটিকে বলছেন ঠুটো জগন্নাথ। এমন অবস্থায় চাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এই প্রশাসনের অধীনে। তো এই প্রশাসন, এই জায়গা থেকে আমরা এখনো শঙ্কিত, আসলে প্রশাসন কতটুকু তার নিরাপত্তাটা নিশ্চিত করতে পারবে। এখানে আমাদের যে ক্যাম্পাসে যে নিরাপত্তা রক্ষী আছে, পাশাপাশি প্রশাসন যদি মনে করে এখানে পুলিশ বাহিনী থাকতে পারে, কিন্তু আসলে একটা ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচনে মানে যতটুকু নিরাপত্তা দরকার ততটুকুই যাতে থাকে সেটা আমরা চাই। এরই মধ্যে নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠক হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর সঙ্গেও। স্বরাষ্ট্র উপদেষ্টার আলোচনার সূত্র ধরেই সাজানো হবে নিরাপত্তা পরিকল্পনা। বাহিরের কেউ যেন নির্বাচনকে ইনফ্লুয়েন্স করতে না পারে, কোনো দল মত গোষ্ঠীর, সেই জায়গা থেকে আমরা বদ্ধপরিকর। আমাদের ডিফারেন্ট লেয়ারে আমরা সেই কাজগুলো করব। আমরা হল সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এ ধরনের কোনো জটলা তৈরি করা
বা কোনো ধরনের বহিরাগতরা এসে এখানে ক্যাম্পাস পরিবেশ বিনষ্ট করাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে সেটিকে বন্ধ করার জন্য আমরা সিদ্ধান্ত নিই। চাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন 27,500-এর বেশি শিক্ষার্থী। ভোটের আগে প্রচারণায় চলবে কথার লড়াই। তাই প্রচারণার সময় থেকেই সার্বিক নিরাপত্তা ও ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি শিক্ষার্থীদের। এখানে ভোটাররা ঘুরে বেড়াচ্ছে, এরপরে প্রার্থীরা ঘুরছে, তারা বিভিন্ন জনের কাছে যাচ্ছে। আমার মনে হয় যদি সকলেই মনে করে যে একটা নিরাপদ ক্যাম্পাস দরকার, এজন্য পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এরপরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রশাসন এবং তাদের যে নিরাপত্তা কর্মী রয়েছে সবার মাধ্যমে একটা নিশ্চিদ্র নিরাপত্তা এটা নিশ্চিত করতে হবে। নির্বাচনের যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে 30,000 স্টুডেন্ট সেদিন ক্যাম্পাসে থাকবেন। সুতরাং নিরাপত্তার জন্য আমি মনে করি বাইরের থেকে ফোর্স নিয়ে আসাই ভালো। চাকসু নির্বাচনের দিন নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত অংশ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। এছাড়াও ওই দিন শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র সাথে রাখার নির্দেশনাও দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের ইস্যুকৃত পাস ও স্টিকার ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না কোনো যানবাহন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। পাবনার ভাঙ্গুয়ায় লাইনচ্যুত হওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের 3টি বগি উদ্ধার করা হয়েছে। এতে 5.5 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল। সোমবার ভোর 4টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয় পাবনার ভাঙ্গুড়া রেল স্টেশনে। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারের বেশি যাত্রী। এর প্রায় 3 ঘন্টা পর বগি উদ্ধারে কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। পরে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত হওয়া 2টি বগি এবং একটি ইঞ্জিন উদ্ধারে কাজ শুরু করে। পরে প্রায় 5.5 ঘন্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। দেশের ইতিহাসে প্রথমবার রোগীদের হার্টে পালমোনারি ভেনাস পি ভালভ প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে জটিল শিশু হৃদরোগের বাঁচার আশা পেয়েছে। তবে উচ্চমূল্যের ভালভ নিয়মিত প্রতিস্থাপনে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নুরুন নাহার ফাতেমা, যিনি তার বহুদিনের স্বপ্ন পূরণে রোগীদের পেছনে ব্যয় হওয়া টাকার সিংহভাগই নিজেই দিয়েছেন। মোজাহিদ শুভর বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হাতে 1 লাখ টাকা নিয়ে সন্তানের হার্টে 21 লাখ টাকার ভাল্ব প্রতিস্থাপন করাতে এসেছেন আলিফের বাবা মা। তার হার্টে পালমোনারি মাই ভাল্ব সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। অত্যন্ত স্বল্প মূল্যে মৃত্যু ঝুঁকি নিয়ে বেঁচে থাকা আলিফকে সুস্থ জীবনে ফিরতে দেখে চিকিৎসকদের প্রতি সীমাহীন কৃতজ্ঞতায় আপ্লুত আলিফের পরিবার। খুব খুশি, খুবই সন্তুষ্ট আল্লাহর রহমতে। আমাদের দ্বারা কোর্স করা সম্ভব ছিল না, ম্যাডাম করছে বিদায় আমি যে সাকসেসফুল হতে পারলাম। সম্পূর্ণ টাকায় ম্যাডামই দিচ্ছে, বুঝছেন, আমাদের সামান্য কিছু নিচ্ছে। 1 বছর বয়সে ভারতের সার্জারি হলেও সম্পূর্ণ সুস্থ হতে পারেনি রুদ্র। তার হার্টে পালমোনারি ভেনাস পি ভালভ প্রতিস্থাপন করা হয়েছে, যা দেশের ইতিহাসেই প্রথম। হার্ট ফেইল করার পর রুদ্রের শরীরে যে ভালভটি প্রতিস্থাপন করতে হয়েছে সেটির খরচ 24 লাখ টাকা। এখানেও রুদ্রের বাবা মা সর্বসাকুল্যে 5 লাখ টাকা জমা দিয়েছেন। জন্মের 3 মাস পরে ধরা পড়ছে হার্টের সমস্যা। ওইটা করানোর পরে 4 বছর আগে আমি জানতে পারি যে বাল্বের সমস্যা। তারপর থেকে আর কি আমরা চেষ্টা আছি ম্যাডামের সাথে যোগাযোগ করিয়ে তারপর আর কি তার ব্যবস্থা করা হয়েছে। টাকাটা ম্যাডামই সব কিছু ব্যবস্থা করেছে, আমরা 5 লাখ টাকা দিতে পারছি। পৃথিবীর শিশু হৃদরোগ চিকিৎসার জনক কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাক্তার শাকিল আহমেদ কুরেশির নেতৃত্বে বাংলাদেশের রোগীদের হার্টে ভেনাস পি ভালভ প্রতিস্থাপন করেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক নুরুন নাহার ফাতেমা ও তার দল। এই স্বপ্ন বহু বছর ধরে বুকে পুষছিলেন অধ্যাপক ফাতেমা। মধ্যবিত্ত ও অসহায় 5টি শিশুর হার্টে 3টি ভালভ ও 2টি রিং বসাতে খরচ হওয়া 90 লাখের 65 লাখই ডাক্তার ফাতেমা নিজে দিয়েছেন। অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশের শিশু হৃদরোগের চিকিৎসা অনন্য মাত্রায় নিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কিডস ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ফাতেমার। এই ভালভগুলোতে পড়তেছে 25 লাখ টাকার মতো। এর মধ্যে একটা পেশেন্টের মাত্র আছে 18 লাখ টাকা, বাকি কোনো পেশেন্টেরই টাকা নাই। অলরেডি আমরা 4টা ভালভ এবং আরও 3টা কেস আমরা করছি যাদের কাছে ওই রকম টাকা নাই, 1-2 লাখ টাকা বা কারো কাছে কোনোই টাকা নেই। তো আমার একটা স্বপ্ন ছিল আসলে যে বাংলাদেশ সবাই বলে ডেভেলপিং কান্ট্রি, কিছু করতে পারে না। আমি একটু
ওয়েস্টকে একটু দেখাতে চাই যে না আমরাও এগুলো পারি। সর্বাধুনিক ভাল প্রতিস্থাপনের এই পদ্ধতি পর্যবেক্ষণ করতে ভার্চুয়াল প্রশিক্ষণে অংশ নিয়েছেন দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি হাসপাতালের ৩ শতাধিক কার্ডিওলজিস্ট। সব কিছু আমরা জুম করে করে ছোট ছোট জিনিসগুলো দেখাই দিচ্ছি যে এগুলো, তবে এগুলি অনেক অ্যাডভান্স পদ্ধতি। আমাদের এভারেজ যারা আছে তারা এগুলিতে যাওয়ার মতো এখনও তাদের সময় হয় নাই, তারা আস্তে আস্তে ওগুলিতে পৌঁছাবে। আমাদের পেশেন্ট আছে কিন্তু আমাদের ফান্ড নাই। আপনি কি কোনো পেশেন্টকে বলতে পারবেন তুমি এই কাজটা করো 25 লাখ টাকা দিয়ে? তাদের কাপড় চোপড় দেখে আপনার এটা বলারই সাহস হবে না। ফাদার অব কার্ডিওলজিস্ট খ্যাত অধ্যাপক ডাক্তার শাকিল কুরেশি বলেছেন, ভেনাস পি ভালভ প্রতিস্থাপন বাংলাদেশের নতুন প্রজন্মের হৃদরোগ বিশেষজ্ঞদের জন্য মাইল ফলক হয়ে থাকলো। ভবিষ্যতে বাংলাদেশের কার্ডিওলজিস্টরা নিয়মিতভাবে ভেনাস পি ভালভ প্রতিস্থাপনে সক্ষম হবেন বলে বিশ্বাস করেন তিনি। If we do some more cases, complex ones, some of the moderately complex ones are yes, but the very complex ones need a little bit more supervision, and then that happens in the West as well, where people need supervision for a certain number of cases, and then they can do them independently. And the same thing for very complex cases, the same thing applies in Bangladesh, the rest of Asia. উচ্চ মূল্যের ভেনাস পি ভালভের অভাব ও প্রতিস্থাপনের সক্ষমতা না থাকায় প্রতিনিয়তই ভুক্তভোগী শিশুরা মৃত্যুর মুখোমুখি হয়েছে। ভেনাস পি ভালভ প্রত্যাশী শত শত শিশু হৃদরোগীর জীবন বাঁচাতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নুরুন নাহার ফাতেমা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। শেষ করছি এখন ঢাকা। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। খাগড়াছড়িতে অবরোধ শিথিলের ঘোষণা জম্মু ছাত্র জনতার, চলছে 144 ধারা। সহিংসতা ছড়াচ্ছে ইউপিডিএফ, বলছে আইএসপিআর। রাজধানীর একটি হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার 4। নরসিংদীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 1 জন নিহত। রোহিঙ্গাদের জন্য কমছে দাতা সহায়তা, কাল নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন, পরিস্থিতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে বিহিত পূজা, ভক্তদের ভিড়, তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এবং ট্রাইব্যুনালে চলছে জুলাই আগস্ট গণহত্যার ডিজিটাল প্রমাণপত্র উপস্থাপন, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।